বাংলাদেশের চিকিৎসা খাতে সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত। পাশাপাশি মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে রাজধানী একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে দুদেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকরা জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা ও বিমান ভাড়ায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে। জ্বালানি তেলের সমস্যার জন্য বিএনপি দায়ী নয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এর কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভয়াবহ গরমে বিদ্যুতের সংকট সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে শিল্পকলা একাডেমি চিত্রশালায় জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত স্বাধীনতা ও ২১ পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া ও চারুশিল্পী ডক্টর আব্দুস সাত্তারকে সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। কল্যাণকর বাজেট তৈরি করলে এসব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রিজভী। ফ্যাসিস্ট আমলে অযোগ্যদের সম্মাননা দেয়া হতো না বলে অভিযোগ করেন রিজভী। দুশ্চিন্তা পিছু ছাড়ছে না খুলনা কৃষকদের। সিন্ডিকেট দৌড়াতে সময় মতো ফসলের বীজ, সার, কীটনাশক না পাওয়ায় এই দুশ্চিন্তার প্রধান কারণ বলে অভিযোগ তাদের। তারা বলছেন, দুর্বৃত্ত চক্র ভাঙতে না পারলে সরকারের কৃষি কার্ডেরও সুফল পাবেন না প্রান্তিক চাষিরা। খুলনা ঘুরে মোহাম্মদ আবু তৈয়বকে সঙ্গে নিয়ে আয়নাল আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন দ্বিতীয় পর্ব। এগুলো আমাদের হাত থেকে আসে না, যারা মাথায় থাকে তারাই নিয়ে আটকে গিয়ে তারা ভোগান্তি। একজন প্রান্তিক কৃষকের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন সরকারি যে অনুদান, সরকারি যে সরবরাহ, সার, বীজ এবং অন্যান্য যে কীটনাশক, সেগুলো তারা সময় মতো পান না। সময় মতো না পাওয়ার কারণে এখানের যে ফলন, সে ফলনটিও ভালো হয় না। কিন্তু তাদেরকে যে বর্গা চাষি হিসেবে টাকা দেওয়া লাগে সেটি কিন্তু সময় মতো দিতে হচ্ছে, যার কারণে তারা আসলে চাইছেন এখন যে সরকারি অনুদানগুলো আসবে সেগুলো যেন সত্যিকার অর্থে প্রান্তিক কৃষকরা পান। চৈত্রের খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির, প্রচণ্ড গরমেও দম ফেলার ফুরসত নেই। যত ডিলিয়ার আছে ডিলিয়াররা এরা গোডাউনে স্টক করে, বলে সার নেই, মানে বেশি দামে বেচার জন্য দালাল দূরি সার কিনতে হয়। নিড়ানি আর সেচ দিয়ে ১২ একর জমিতে আব্দুল ওয়াদুদ ও রশিদ গাজী বর্গা হিসেবে ধান চাষ করেছেন। পরিশ্রমের ফসল কতটুকু মিলবে তা নিয়েই দুশ্চিন্তায় তারা। ৮০০ টাকা, ৯০০ টাকা, ১০০০ টাকা এরকম ধান বিক্রি করতে হয়। তাতে করে দেখা যায় যে ধান যত মন হোক না কেন, আমাকে ব্যয়বহুল যা আছে তাতে করে আমরা কৃষক এমনি মরে যাচ্ছে, আমাদের কিছুই থাকে না। কারণ সময়মতো সার ও কীটনাশক মেলেনি। ঋণ করে জমির মালিককে অগ্রিম টাকা দিয়ে দিনরাত পরিশ্রমের পরও হতাশা ঘিরে রেখেছে তাদের। কৃষকদের দাবি, সার ও কীটনাশকের ডিলারদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। আর নিন বিষ আমাদের কিনে আনতে হয়, আমরা ঠিক মতন টাইম মতন পাইনি এবং কিনতে পারিনি। ফসল যেভাবে পাই তাতে করে আমরা ঋণগ্রস্ত আরও বেশি হই। স্থানীয় ডিলার ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলেন, সীমিত যোগানের মাধ্যমে বড় চাহিদা মেটাতে হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সুষ্ঠু বন্টন হচ্ছে। গুদামজাত করার কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের অভিযোগ থাকতে পারে, সব ব্যবসায়ী তার সমান। অনেক সময় ডিলাররা বেশি দামে নেয়। কঠোর মনিটরিং করি, ইউনো স্যারকে নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং আমরা কাজের ফাঁকে যতক্ষণ ওই দোকানে থাকি, আমার প্রত্যেক চাষিকে বলা আছে যদি কখনো সারের দাম বেশি নেয় সংশ্লিষ্ট এসএওকে বা কৃষি অফিসে কমপ্লেন করবেন। কৃষক পর্যায়ে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে এবং কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যেই কিন্তু কৃষক এই সারটা পাচ্ছে। ক্ষুদ্র যে কৃষকরা আছেন, এই কৃষকরা যেন এই কৃষিকার্ডটা পায়, সেই জন্য আমি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে আমি এই গঙ্গারাম চেয়ারম্যান হিসেবে আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেচের জ্বালানি, সার, কীটনাশকের উপযুক্ত ব্যক্তির কাছে সঠিক বন্টন চায় এলাকার দরিদ্র কৃষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, খুলনা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলায় বাংলাদেশ ও ভারতের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরে কার্যক্রম বন্ধ থাকায় শনিবার থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি 11 পয়সা করে বাড়ানো হলো বাস ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হচ্ছে 2 টাকা 53 পয়সা। আর আন্তজেলা বাসের নতুন ভাড়া বেড়ে দাঁড়াবে 2 টাকা 23 পয়সা। আজ সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে শুধু জ্বালানি তেলের বর্ধিত মূল্যই বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নাজরানা চৌধুরীর রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গত শনিবার ডিজেলের দাম লিটার প্রতি 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকেই পরিবহন খাত সংশ্লিষ্টরা বাস ভাড়া নতুন করে নির্ধারণের দাবি করে আসছিল। পরিবহন সংশ্লিষ্টদের সাথে মোট 3 দফা বৈঠক করে অবশেষে বৃহস্পতিবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে আগে যেটি ছিল 2 টাকা 42 পয়সা, সেটি 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়েছে। আর আন্তজেলা বাসের জন্য নতুন ভাড়ার হার হবে 2 টাকা 23 পয়সা। সড়কমন্ত্রী শেখ রবিউল আলম এ সময় সাংবাদিকদের বলেন, শুধুমাত্র জ্বালানি তেলের দাম বৃদ্ধিকেই নতুন এই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। 2022 সালে ডিজেলের দাম লিটার প্রতি 114 টাকা হওয়ার পর বাস ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এরপর ডিজেলের দাম কমে 100 টাকা হলেও বাস ভাড়া কমানো হয়নি। তাহলে এখন ডিজেলের দাম 115 টাকা হওয়ার পর কেন বাস ভাড়া বাড়ানো হলো, এমন প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, পরিবহন মালিকদের অনেক দাবি থাকা সত্ত্বেও তারা মাত্র 11 পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 15 টাকা বেড়েছে। আমাদের যে ফরম্যাট আছে, যে ফর্মুলা আছে, তাতে পার আপনার টাকায় 1 পয়সা বাড়ে। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিয়ে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বিআরটিএর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন হারের এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরবরাহ বাড়ায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কমে আসতে শুরু করেছে জ্বালানি সংগ্রহের লাইন। কয়েকদিন আগেও যেখানে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন সময় নেমে এসেছে 2 থেকে 4 ঘন্টায়। ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে এখনও পাম্পের সামনে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দৃশ্যমান। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চৈত্রের তপ্ত রোদে কিংবা গভীর রাতে কয়েকদিন আগেও এই দৃশ্য ছিল চরম ভোগান্তির। জ্বালানি তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন আর অন্তহীন অপেক্ষা ছিল প্রতিদিনের চিত্র। তবে সেই অস্থিরতায় কিছুটা ভাটার টান পড়েছে। রাজধানীর পাম্পগুলো ঘুরে দেখা গেছে বাইক আর ব্যক্তিগত গাড়ির সারি এখনও দীর্ঘ হলেও কমেছে অপেক্ষার প্রহর। 10 থেকে 12 ঘন্টার সেই অপেক্ষা এখন নেমে এসেছে 2 থেকে 4 ঘন্টায়। লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের চোখে মুখে ক্লান্তির মাঝেও কিছুটা স্বস্তির ঝিলিক। 8:50 এখন বাজে 10টা, মোটামুটি 2 ঘন্টা হয় নাই এখনো। আগের চেয়ে আজকে ভোগান্তিটা কমছে। সকালে আইসি ভোর 6টায়, সন্ধ্যা হয়ে গেছে, তাও বাড়ি যাইতে পারি না। আজকে যে 2.5 ঘন্টার ভিতরেই মনে করেন তেল নিতে চলে আইসি। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পাম্পগুলোতে বেড়েছে তৎপরতা। বিক্রেতারা বলছেন তেলের সরবরাহ অব্যাহত থাকলে স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি। 7টার সময় আসছে, এখন অলমোস্ট আপনার 10:30 বাজে। কালকে 2.5 ঘন্টা
উত্তরবাড্ডায় আপনার হচ্ছে মক্কা পাম্পে দাঁড়াইছিলাম, মানে কাছাকাছি পৌঁছেছি, ওই সময় আর তেল পাইনি। আমি প্রথমে 14 ঘন্টা ছিলাম, পরে 10 ঘন্টা, আজকে 5 ঘন্টা। চাহিদার সাথে যোগানের সমন্বয় নিশ্চিত করতে পারলে ভোগান্তি কমে আসার প্রত্যাশা গ্রাহকদের। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের লালপুরে ফিলিং স্টেশনে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর উপজেলার কদিম চিলান এলাকায় সাদিয়া পেট্রোল পাম্পে বিভিন্ন যানবাহনে তেল দেওয়ার সময় স্থানীয় লোকজন প্রভাব দেখিয়ে জোর করে পেট্রোল নেওয়া শুরু করে। এতে পার্শ্ববর্তীর বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের লোকজন প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হয়ে এলোপাথারি মারপিট শুরু করে কদিম চালের লোকজন। এতে কয়েন গ্রামের 3 জন আহত হয়। হাম নিয়ে স্বস্তির খবর নেই। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে আরও 5 শিশু। আক্রান্ত হয়েছে আরও 1170 জন। হামের তীব্রতা বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পুষ্টির অভাবেই শিশুরা বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 194 শিশুর মৃত্যুর কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। 10 মাস বয়সী আবিরকে নোয়াখালী থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। এর আগে নোয়াখালীতে 5 দিন চিকিৎসা নেওয়ার পর হামের উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা পরামর্শ দেয় ঢাকায় নেয়ার জন্য। আমরা অনেক হসপিটাল গেছি, আমাদের কোনো জায়গায় ভর্তি নেই। লাস্ট আমরা এখানে আসছি, এখন ওই যে ওর জ্বর কমে নাই, জ্বর আজকে 22 দিন জ্বর। তার মতো অনেকেই শিশুদের নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। কারো শরীরে র্যাশ, কারো বা শ্বাসকষ্ট। তবে সবারই কমন সমস্যা জ্বর আর গায়ে লাল লাল গোটা বা র্যাশ। কেউ সপ্তাহখানেক, কারো বা হাম থেকে মুক্তি পেতে সময় লাগছে আরো বেশি। সন্তান নিয়ে উৎকণ্ঠায় পিতামাতা। পাতলা পায়খানা ভালো হয়ে গেছিল, কালকে রাত থেকে আবার শুরু হয়েছে, পরে এই জন্য আরো একদিন অবজারভেশনে রাখছে। আসতে 4 দিন হচ্ছে, কইছে আস্তে আস্তে কমবে, এখনো তো কোনো পরিচিত ভালো দেখি না। গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 1170 জন। আর গত 15 মার্চ থেকে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 18,845টি শিশু। তবে বেশিরভাগ শিশুই অপুষ্টির কারণে হামে আক্রান্ত হচ্ছে। শিশুদের বুকের দুধ না খাওয়ানোর কারণে তারা অপুষ্টিতে ভুগছেন চিকিৎসকদের পাশাপাশি এমন মন্তব্য খোদ স্বাস্থ্যমন্ত্রীর। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। হাম তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল, যাক সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না, যা থেকে বেশি দূর পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কামাল মাক্কু ও রুকু। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2023 সালের 14 মে রাতে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করে 3 আসামি। পরে ওই গৃহবধূর স্বামী জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে সিরাজগঞ্জ ফেন্সিডিল রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর জাল টাকা বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ 3 আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঈশ্বরদী রেলগেট এলাকায় বিক্ষোভ করেন।
গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে জয়দেবপুর রাজদিঘির পাড় এলাকায় অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত ভবন চিহ্নিত করা হয়। এছাড়া ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণের দায়ে 5টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে 10 সদস্যের বিশেষ কমিটি করতে রাজি হয়েছে সরকার এবং বিরোধী দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কমিটি গঠনের প্রস্তাব দিলে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান 1 মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। জনাব জয়নুল আবেদিন মাননীয় সদস্য। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপনের মধ্য দিয়ে। বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানান এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। 10 সদস্যের কমিটির সভাপতি করা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন সরকার দলের 5 সদস্যের নাম। সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফুদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। এই সময় স্পিকার বলেন দেশের যে কোনো সমস্যা এভাবে সমাধান সম্ভব। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সার কারখানায় গ্যাস দেওয়ার কথা সংসদকে জানান। যে বিগত সরকার পুরো সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি ও সেচের কথা বিবেচনায় ঢাকায় লোডশেডিং এর বিষয়ে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেহেতু ফসল ওঠার মৌসুম, আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জ্বালানি সংকট নিরসনে করা কমিটির মতো ছাত্র রাজনীতির সংঘাতের সমাধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পানি সম্পদ মন্ত্রী। চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, পরিত্যক্ত হওয়া দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে গ্যাস অনুসন্ধান করার কথা সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপি মনোনীত 36 এবং স্বতন্ত্র জোটের 1 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম।
সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে। যেসব অবহেলিত নারী আছে তাদের নিয়ে কাজ করতে চাই, একসাথে কাজ করে যেন আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। কাগজপত্র যাচাই করে বিএনপির মনোনীত ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। বুধবার এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে কমিশন। কাগজপত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে কমিশন। পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান এনসিপির প্রার্থী। যে আইনে আসলে 3 বছরের একটা বাড়ের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। হ্যাঁ, আমরা নিঃসন্দেহে আপিল ফাইল করব, তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হব এবং আমরা আপিলে জিতব বলে আশা করছি। 2 দিন মনোনয়ন যাচাই বাছাই করে 50 জনের মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করল কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছে ইসি। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। কারণ মা বাবা সন্তানদের মানুষ হবার জন্যই শিক্ষাঙ্গনে পাঠান। বৃহস্পতিবার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধায় যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক রহমান আরও বলেন, রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়েই আগামীতে সরকার এবং দেশ পরিচালনা হতে হবে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল। এটা দুঃখজনক, সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গায় এটা ঘটুক এটা আমরা কামনা করি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজের বিরুদ্ধে আজও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। আজ সুপ্রিম কোর্টের আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা বলেন, যে উদ্দেশ্যে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে বিচার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে না। এতে আইনজীবী এবং বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন এবং বিচার কাজের গতি কমে আসছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় বুধবার এবং বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে ভার্চুয়াল আদালত বন্ধ করে শারীরিক উপস্থিতিতে মামলা পরিচালনার দাবি জানান তারা। সরকারি পাটকলগুলো পাটজাত পণ্য উৎপাদন বা অন্যান্য কাজের জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে বন্ধ পাটকল ইজারা সংক্রান্ত অংশীজনদের সাথে বৈঠকে একথা জানান তিনি। পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে, অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। ঢাকার ফুটবলকে বাঁচাতে জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ঘরোয়া লীগের ম্যাচ আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানান অ্যাসোসিয়েশন এবং ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 60টিরও বেশি ক্লাবের প্রতিনিধিরা জড়ো হন এই দিন। এ সময় স্পোর্টস ক্লাবগুলোর নানা সমস্যা তুলে ধরা হয়।
ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করা হয় ক্লাব কর্তাদের পক্ষ থেকে। ক্লাবগুলো ভালো থাকলে দেশের ক্রীড়াঙ্গনও ভালো থাকবে, তাই ক্লাবসমূহকে বিশেষ সুবিধা দিতে আহ্বান জানান তারা। এছাড়াও আর্থিক বিষয়গুলোর যোগান দিতেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়।